আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকজন প্রথম সারির সেনা কর্মকর্তা যারা শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা এখনও পর্যন্ত তাদের স্বপদে বহাল আছেন। যদিও ২-৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অনেকেই আছেন এখনও তাদের স্বপদে বহাল। এবং এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে গ্রেপ্তার করছে না, কেন এদেরকে বিচারের আওতায় আনছে না, এই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে দাবি দেওয়া উঠছে। তো দর্শক, কেন এই সকল সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, কেন আইনের আওতায় আনা হচ্ছে না, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো দর্শক, আপনারা জানেন সেনাবাহিনীর মধ্যে যে দলীয়করণ হয়েছে, এটা মূলত সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে সেনাপ্রধান আজিজের সময়। দর্শক, আপনারা জানেন আজিজ এবং শেখ হাসিনার যে সম্পর্ক, এটা নিয়ে আল জাজিরা একটি বিশাল বড় একটা প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছিল। তো এই আজিজ কিভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করত, তার দলের জন্য কিভাবে কাজ করত, এটা মোটামুটি ওই তথ্যচিত্র থেকেই মোটামুটি কিন্তু পরিষ্কার হয়েছিল। এবং 2018-র যে নির্বাচন, এই নির্বাচনে সেনাবাহিনীর কি ভূমিকা ছিল, কিভাবে দিনের ভোটকে রাতে করেছিল, এবং সেখানে আপনারা জানেন সেনাবাহিনী কিন্তু নির্বাচনের সময় মাঠ পর্যায়ে ছিল। তো সেক্ষেত্রে এই আজিজের আমলে সেনাবাহিনীর যে পূর্ণাঙ্গ দলীয়করণ, এটা কিন্তু হয়েছে। এবার বিষয় হচ্ছে যে কথাটা আমি বললাম যে সেনাবাহিনীর এই যে কর্মকর্তা যারা শেখ হাসিনার আমলে দলীয় মানদণ্ডতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, পদোন্নতি পেয়েছেন, তাদের বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো দর্শক, এক্ষেত্রে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই কোটা বিরোধী যে আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনটি যখন চূড়ান্ত আকার ধারণ করে, যখন শেখ হাসিনার যে দলীয় কর্মী, র্যাব, বিজিবি, আনসার, সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন পরাজিত, তখন শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠানটি ছিল সেটা হচ্ছে সেনাবাহিনী। তিনি চেয়েছিলেন যে পুলিশের মতো, র্যাবের মতো নির্মমতা প্রদর্শন করে সেনাবাহিনী জনগণ এবং ছাত্রের যে আন্দোলন সেটাকে নির্মমভাবে দমন করুক, এই বিশ্বাস তার ছিল। কারণ সেনাবাহিনীর যিনি বর্তমান সেনাপ্রধান, তিনিও তার কিন্তু নিকটাত্মীয়। তো দীর্ঘদিন তিনি ক্ষমতায় থেকে তিনি এই সব প্রতিষ্ঠানে যাদেরকে বসিয়েছেন তারা সবাই মোটামুটি তার অনুগত মানুষজন, এবং অনুগত এবং তারা আওয়ামী লীগের প্রতি কতটা আনুগত্য রাখে, এই মানদণ্ডগুলো বিবেচনা করেই কিন্তু তাদের এইসব পদে দেওয়া হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত প্রথম দিকে আপনারা জানেন যখন বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের এক পর্যায়ে কারফিউ জারি করা হলো, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, সেনাবাহিনী মোতায়েন করা হলো, প্রথম দিনকে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল খুবই ন্যাক্কারজনক ভূমিকা কিন্তু ছিল। এবং বর্তমান যিনি সেনাপ্রধান, তার যে বিবৃতি যদি ওই সময়ে আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন তারা কিন্তু শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল, এবং সেনাবাহিনীকে আমরা প্রকাশ্যে গুলি করতে দেখেছি ছাত্র জনতার উপর। কিন্তু সেনাবাহিনী তার পূর্বের অবস্থান থেকে কেন সরে গেল, এটার কারণ যদি আপনারা দেখেন তাহলে এখানে অনেকগুলো বিষয় কিন্তু কাজ করেছে। একটা বিষয় আপনারা এর মধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা জুনিয়র কর্মকর্তারা, তারা সম্মত হয়নি, সেনাপ্রধানের সঙ্গে সম্মত হয়নি যে তারা মাঠে এসে জনগণ এবং ছাত্রের উপর নির্মমতা প্রদর্শন করুক এবং এই আন্দোলনকে বন্ধ করে দিক। এই যে শেখ হাসিনার যে চাওয়াটা, এই চাওয়ার সঙ্গে অনেক সেনা সদস্য, সেনা কর্মকর্তা কিন্তু একমত ছিল না। এটা একটা কারণ ছিল। আর একটা কারণ ছিল সাবেক সেনা কর্মকর্তা যারা ছিল, সেনাবাহিনীর যে ভূমিকা এই আন্দোলনে, সেটা নিয়ে তারা কিন্তু বিবৃতি দিচ্ছিল। তারা কিন্তু বারবার সেনাবাহিনীকে জনগণ এবং ছাত্রের কাতারে এসে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছিল। এবং সেনাবাহিনী এক্ষেত্রে যদি বল প্রয়োগ করত তাহলে একটা পর্যায়ে এই যে সাবেক সেনা কর্মকর্তা যারা আছে তারা কিন্তু মাঠে নেমে আসতো। এবং এটা যদি তারা করত,
এটা কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো বাংলাদেশের ইতিহাসে, এটা কিন্তু সাক্ষী হয়ে থাকতো। এটা একটা আশঙ্কা ছিল সেনাবাহিনীর কাছে। আর একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আপনারা জানেন এই ডক্টর ইউনূস তিনি কিন্তু পশ্চিমে ঘেঁষা একজন ব্যক্তিত্ব। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ভালোবাসেন। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমে যতগুলো দেশ আছে তারা সবাই কিন্তু খুবই শ্রদ্ধার দৃষ্টিতে এই ডক্টর ইউনূসকে দেখেন। তো এই ছাত্র জনতার যখন আন্দোলন চলছিল তখন এই ডক্টর ইউনূস তার নির্দিষ্ট চ্যানেলে তিনিও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা যে দেশগুলো আছে তাদেরকে অনুরোধ করছিলেন যাতে তারা সেনাবাহিনীর উপর একটা চাপ প্রয়োগ করে, যাতে সেনাবাহিনী ছাত্র জনতার উপর নির্মমতা প্রদর্শন না করে। এটাও কিন্তু সেনাবাহিনীর উপর একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করেছিল। আপনারা জানেন অনেকেই কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের পর, শেখ হাসিনার পদত্যাগের পর অনেকেই এ কথা বলেছিল যে এই যে সেনাবাহিনীর যে একটা নীরব কূ হয়ে গেল, এই কূর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল। পুরোপুরি হাত ছিল এটা বলা যাবে না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সেনাবাহিনীর উপর কিন্তু একটা চাপ ছিল। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সেনাবাহিনীর উপর কিন্তু চাপ সৃষ্টি করেছিল। এছাড়া আর একটা বিষয় ছিল, বিগত দিনে র্যাবের উপর মার্কিন যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞারও কিন্তু ভয় ছিল সেনাবাহিনীর উপর। তারা ভীত সন্ত্রস্ত ছিল যে তারা যদি ছাত্র জনতার বিরুদ্ধে গুলি যদি চালায় এবং এখানে যদি মানুষ হতাহত হয়, সেক্ষেত্রে তাদের উপরও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাংশন অনিবার্য হয়ে যাবে। সুতরাং এদের কাছে শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ত্যাগ করার কথা বলা ছাড়া কোনো রাস্তা কিন্তু ছিল না। এবার বিষয় হচ্ছে সেনাবাহিনীর যে কর্মকর্তারা দীর্ঘদিন শেখ হাসিনার এই স্বৈর শাসনকে সমর্থন দিয়ে গেছে, শেখ হাসিনা ক্ষমতায় থাকুক এটা চেয়েছে এবং তার পক্ষে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদের সবাইকে কেন বিচারের মুখোমুখি করা হচ্ছে না? দর্শক, আপনারা এখানে একটা জিনিস খেয়াল করুন যে শেখ হাসিনা হয়তো দেশ ত্যাগ করে চলে গেছেন, কিন্তু শেখ হাসিনার যারা অংশীদার তাদের একটা বড় অংশ কিন্তু এখনও বাংলাদেশে, তারা বিভিন্ন ছদ্মবেশে বাংলাদেশে কিন্তু তারা অবস্থান করছেন। এবং পুলিশ বলুন, সেনাবাহিনী বলুন, বিভিন্ন প্রতিষ্ঠানে তার যে নিয়োগপ্রাপ্ত আওয়ামী লীগের অনুগত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা তারা কিন্তু এখনও বাংলাদেশে আছেন। আজকে বাংলাদেশে যে কারখানায় যে শ্রমিকরা আন্দোলন করছে, কিছুদিন আগে আনসাররা বিদ্রোহ করলো, কিছুদিন আগে আপনারা জানেন পল্লী বিদ্যুৎ কেন্দ্রের যারা কর্মী তারা দাবি দাবা নিয়ে আসছে। একদিকে সংখ্যালঘুরা বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে মাঠে নামছে। দেশকে অস্থিতিশীল করার হেন কোনো চেষ্টা নাই যে করা হচ্ছে না। তো এক্ষেত্রে যদি সেনাবাহিনীর মধ্যে আরও বেশি করে দোষী সেনা সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়, বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হয় এই মুহূর্তে, সেটা কিন্তু পরিস্থিতিটাকে আরও ঘোলা করবে। সুতরাং যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা যে এই বিষয়টা বুঝতেছেন না, তারা কিন্তু বুঝতেছেন, কিন্তু তারপরেও তারা ধীরে চলো নীতি কিন্তু নিয়েছে। কারণ এই মুহূর্তে ধীরে চলো নীতি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আপনি সব ক্ষেত্রে আপনি যদি কঠোরতা প্রদর্শন করেন এই মুহূর্তে এই পরিস্থিতিতে, তাহলে আপনাদের হাতে যে নিয়ন্ত্রণ, সরকারের হাতে যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণ কিন্তু নাও থাকতে পারে। কারণ এই সুযোগটা আওয়ামী লীগের যারা কর্মী, যারা এখনও ওত পেতে আছে, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত যারা কর্মকর্তা তারা ওত পেতে আছে, তারা কিন্তু এই সুযোগটা নিয়ে একটা গোলমাল পাকিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। সুতরাং যারা সেনাবাহিনীতে এখনও বিভিন্ন পদে বহাল আছেন অথচ তারা দোষী, তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেবে, কিন্তু সময় নিচ্ছে। উপযুক্ত সময়ে উপযুক্ত পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। এটা শুধু সময়ের অপেক্ষা বলে অনেকেই কিন্তু মনে করছেন। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনাদের সুচিন্তিত মতামত আমার কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।